উপজেলা পর্যায় থেকে সেরা উদ্ভাবন তুলে আনতে পারলেই হবে প্রকৃত আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তাই এই কাজে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এছাড়া আগামীতে বাণিজ্য মেলা হবে দেশজুড়ে, আর বিদেশিদের নিয়ে কেন্দ্রীয় মেলা হবে ঢাকায় বলেও জানান তিনি। রাজধানীর পূর্বাচলে পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। নতুন বছরের প্রথম দিন সকালে এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আশা করি এবারের মেলার সার্বিক সাফল্য অর্জন করবে। এ সময় তিনি বলেন, উপজেলা পর্যায় থেকে প্রতিযোগিতার মাধ্যমে সেরা উদ্ভাবন তুলে আনা গেলেই হবে প্রকৃত আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আর এক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে। জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি, এই উপজেলাতে কার বুদ্ধি বেশি। আমি উপজেলাতে বলছি বলতে ওরা কি করবে, অবাক কাণ্ড করে। কৃষির জগতে যে বিবর্তন হচ্ছে মানুষের বুদ্ধিতে, সরকার সহযোগিতা করেছে কিন্তু মানুষ বুদ্ধিটা নিয়ে নিয়েছে। আগামীতে দেশ জুড়ে বাণিজ্য মেলা হবে জানিয়ে বিদেশিদের নিয়ে কেন্দ্রীয় মেলাটি ঢাকায় হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। বলেন, এই উদ্যোগ সৃজনশীলতাকে তুলে ধরে, তাই এ সুযোগ কাজে লাগাতে হবে। তরুণরা আমাদেরকে যে পর্যায়ে নিয়ে এসছে, আমরা একাকার হয়ে গেছি, আমরা ওই সীমাতে চলে গেছি। কাজে সেই সীমাতে আমাদেরকে সেই তরুণরা, তখন এটা আন্তর্জাতিক হবে। আন্তর্জাতিক তরুণরা দেখতে আসবে বাংলাদেশের তরুণরা কি করছে, বাংলাদেশের তরুণরা কি করছে, বুদ্ধি নিতে আসবে, শিখতে আসবে, উৎসাহ নিতে আসবে, জয়েন্ট ভেঞ্চার করতে আসবে। আজকে যে ঘরে বসে করছে সেটা দেখা যাবে যে আন্তর্জাতিক ব্যবসাতে পরিণত হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানকে প্রাধান্য দিয়ে এখানে থাকছে জুলাই চত্বর, ৩৬ চত্বর ও তারুণ্যের প্যাভিলিয়ন। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডলারের দাম আরও বাজারমুখী করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৫ জানুয়ারি থেকে লেনদেনের তথ্য দিনে ২ বার জানাতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। ডলারের বাজারে স্থিতিশীলতা ফেরাতে এই সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর নজরদারির পরামর্শ বিশ্লেষকদের। গেল কয়েক মাস ধরে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। শুধু ডিসেম্বরে এসেছে ২৪০ কোটি ৫ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধের পাশাপাশি নানা উদ্যোগ নিলেও ডলারের বাজার আবারও অস্থির। ব্যাংকগুলোতে সরকার নির্ধারিত ডলারের দাম ১২০ টাকা নির্ধারণ করা হলেও বাস্তবে তা মিলছে না। কেনাবেচা হচ্ছে নির্ধারিত দরের চেয়ে ৩ থেকে ৪ টাকা বেশিতে। খোলা বাজারে ডলারের দাম আরও বেশি। মানি এক্সচেঞ্জগুলো বলছে চাহিদা বাড়ায় বেড়েছে ডলারের দাম। গভর্নমেন্টে বিল পরিশোধ করতে হবে বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে, এতে ডলারের ক্রাইসিস যেমন ব্যাংকে বাড়ে, ব্যাংকে বাড়ার সাথে সাথে ক্রাইসিস মার্কেটেও বাড়ে। অনেকে সময়টা মূল্যায়ন করতে চায় না, শর্টকাটে নিয়ে করতে চায়। এই ক্ষেত্রে মানি এক্সচেঞ্জের ডলারটা একটু বেশি হয়। সরকারের যে মানি এক্সচেঞ্জের ডলারের যে দাম নির্ধারণ করে দেয়, আমরা ম্যাক্সিমাম টাইমে সেই জিনিসগুলো এখানে পাই না। রেমিটেন্স সংগ্রহের ক্ষেত্রে ডলারের সর্বোচ্চ দর ১২৩ টাকা। তবে রেমিটেন্স ও রপ্তানি আয়ের বিনিময় হার একই হবে। ডলারের বাজার স্থিতিশীল রাখতে দিনে ২ বার বৈদেশিক মুদ্রা কেনাবেচার তথ্য জানাতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। বাজার ভিত্তিক পদ্ধতি কার্যকর হলে ডলারের দাম স্থিতিশীল থাকবে বলে আশা সংশ্লিষ্টদের। খোলা বাজারের সাথে যখন অফিসিয়াল মার্কেটের ডিফারেন্সটা যখন বেড়ে যায়, তখনই কিন্তু একটা সন্দেহের জায়গা থাকে যে নিশ্চয়ই আগের মতো ওই অসৎ উপায়ে টাকা পয়সাগুলো বাংলাদেশ থেকে বের করে দেওয়া, সরাসরি সম্পদ পাচার। ইম্পোর্ট পেমেন্ট বা অন্য কোনো কারণে এক্সচেঞ্জ হাউসকে অতি রেট ১২৩, ২৪, ২৫, ২৭, ২৮ পর্যন্ত দিয়ে ডলার আনে। আমার মনে হয় ব্যাংকগুলোর এই প্রবণতাটা রোধ করা উচিত। ডলারের দাম স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারির পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর। মেলার প্রথম দিনে দর্শনার্থী উপস্থিতি কম। এখনও সব স্টল সাজসজ্জার কাজ গুছিয়ে নিতে পারেননি ব্যবসায়ীরা। কয়েকদিন পর মেলা জমে উঠলে ভালো বিক্রির আশা করছেন তারা।
পূর্বাচলে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরুর দিনে বিকেল থেকে আসতে শুরু করেছে দর্শনার্থীরা। এবার প্রথমবারের মতো সরাসরি টিকিট কাটার পাশাপাশি অনলাইনেও টিকিট কাটতে পারছেন। মেলা শুরু হলেও বেশিরভাগ প্যাভিলিয়নের কাজ শেষ হয়নি। মেলায় মনোহরী, আসবাবপত্র, গৃহস্থালী পণ্যের স্টল বেশি। মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। ছুটির দিনে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলায়। দর্শনার্থীদের সুবিধায় রয়েছে বিআরটিসির বিশেষ বাস সার্ভিস। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রথম দিনের খবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, মেলার আজ প্রথম দিন সার্বিকভাবে দর্শনার্থীদের উপস্থিতি কিরকম দেখছেন আপনি? দেখুন, এই 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজকে সকালে কিন্তু প্রধান উপদেষ্টা উদ্বোধন করেছে। তারপর থেকে মূলত দর্শনার্থীদের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যেহেতু প্রথম দিন এবং আজকে কিন্তু একটু শীতের প্রকোপ বেশি, সুতরাং দর্শক উপস্থিতি তুলনায় এই মুহূর্তে চিত্র যদি একটু দেখাই, সন্ধ্যা হয়ে গেছে। অর্থাৎ বলা যায় যে আরো নির্দিষ্ট করে বললে এই বাণিজ্য মেলার প্রথম দিনে মূলত দুপুরের পর থেকে বিকাল থেকেই এই মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। তবে এখনো কিন্তু যেহেতু প্রথম দিন, যারা বিক্রেতা বা এই ব্যবসা সংশ্লিষ্ট তারা বলছেন যে যত দিন যাবে তত উপস্থিতিটা আরো বাড়বে। এখন যদি আমি মেলার এবারে মেলার কিছু বিশেষ বৈশিষ্ট্যের কথা বলি, প্রথমেই আসে যে জুলাই ছাত্র বিপ্লবের কথাটা। অর্থাৎ মেলা এই প্রথমবারের মতো দুটি আলাদা চত্বর করা হয়েছে। একটা হচ্ছে 36 চত্বর, অর্থাৎ এই ছাত্র জনতা আন্দোলনে যারা আত্মত্যাগ করেছে তাদের স্মৃতিকে ধরে রাখা বা তাদের প্রতি সম্মান জানিয়ে আলাদা দুটি চত্বর করে দেওয়া হয়েছে। এবং এইখানে আরো একটি প্রবেশ মুখে, অর্থাৎ সেটাকে তারুণ্যের শক্তি, এই ধরনের আইটেমগুলোতে আসলে এই পুরো মেলা প্রাঙ্গণটা সাজানো হয়েছে। তবে আজকে শুরু হলো মেলা, কিন্তু পুরোপুরি ভাবে প্রতিটা স্টলে তাদের নিজেদের সাজসজ্জার কাজ এখনো কিন্তু সম্পন্ন করতে পারে নাই। তাদের সাথে এখনো কিন্তু প্রতিটা স্টলেই সাজসজ্জার কাজ চলছে। তারা বলছে আরো 1-2 দিন লাগবে পুরোপুরি তাদেরকে গুছিয়ে উঠতে। আরেকটু বিষয়, গতবারে যদি পার্থক্য হয়, সেক্ষেত্রে এবারে কিন্তু আরেকটু বিষয় প্রথমবারের মতো বাণিজ্য মেলা শুরু হয়েছে, সেটা হচ্ছে ই টিকিটিং ব্যবস্থা। অর্থাৎ মোবাইল অ্যাপসের মাধ্যমে কিন্তু স্ক্যান করে ঢুকতে পারবে এবং একইভাবে তারা অনলাইন থেকেও ক্রেতা সাধারণ কিন্তু এই টিকিট কেটে প্রবেশ করতে পারবে। এছাড়া পাশাপাশি আগের মতো সনাতনভাবে বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। গাড়ি কেনায় ঋণের পরিমাণ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে একটি গাড়ি কিনতে ব্যাংক সর্বোচ্চ 40 লাখ টাকা ঋণ দিতে পারত, এখন তা বাড়িয়ে 60 লাখ টাকা করা হয়েছে। পাশাপাশি গাড়ির দামে কত শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যাবে সেই সীমাও বাড়ানো হয়েছে। বুধবার এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির জন্য 70% পর্যন্ত ঋণ নেয়ার সুযোগ দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাকি টাকার যোগান ক্রেতাকেই দিতে হবে। প্রজ্ঞাপনে বলা হয়, গাড়ির বর্তমান বাজার মূল্য বিবেচনায় এই পরিবর্তন আনা হয়েছে। এছাড়া গাড়ির দামের সর্বোচ্চ 50% পর্যন্ত ঋণ দিতে পারত ব্যাংকগুলো, এখন গাড়ির দামের 60% পর্যন্ত ঋণ দিতে পারবে। পুরনো গাড়ি কিনতেও পাওয়া যাচ্ছে এই ঋণ। চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সোশ্যাল ইসলামী ব্যাংক SIBL এর চাকরিচ্যুত কর্মকর্তারা। রাজধানীর মতিঝিলে SIBL এর প্রধান কার্যালয়ের সামনে কর্মকর্তারা বলেন, কোনো ধরনের অগ্রিম নোটিশ ছাড়াই তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমান পরিচালনা পর্ষদ অনৈতিক ও জোরপূর্বকভাবে তাদের চাকরি থেকে সরিয়ে দিয়েছে বলেও অভিযোগ করেন তারা। SIBL এর বিক্ষোভকারী কর্মকর্তারা জানান, 672 জন কর্মকর্তাকে বিনা নোটিশে চাকরিচ্যুত করায় তারা মানবেতর জীবনযাপন করছেন। অবিলম্বে চাকরিতে পুনর্বহালের দাবি জানান আন্দোলনকারী ব্যাংক কর্মকর্তারা। সম্মানিত ম্যানেজমেন্ট সোশ্যাল ইসলামী ব্যাংক PLCর কাছে জানতে চাই, কি কারণে আমাদেরকে টার্মিনেট করা হয়েছে। আমাদের যোগ্যতা নিয়ে, আমাদের চাকরির আবেদনের প্রক্রিয়া থেকে শুরু করে
নিয়োগ প্রক্রিয়ার কোথাও অস্বচ্ছ ছিল কিনা। কিন্তু আমাদেরকে কোনো অপরাধ ছাড়াই এভাবে যে চাকরিচ্যুত করা হলো সেটার জন্য আমরা মানতে পারতেছি না। সেই জন্য আজকে আমরা এখানে অনশন কর্মসূচি করতেছি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই আবেদন করতে চাই, আপনারা যদি আমাদের চাকরিতে পুনর্বহাল করতে না পারেন, আমাদের সরকারি চাকরি দেন, আমরা সরকারি চাকরি করব। অর্থনীতিতে প্রত্যাশিত গতি না ফেরায় চলতি অর্থ বছরের 5 মাসে রাজস্ব আদায় ঘাটতি বেড়েছে। এ সময় ঘাটতি 10,000 কোটি টাকা বেড়ে 42,000 কোটি টাকা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে গত নভেম্বর পর্যন্ত আদায় হয়েছে 1,27,000 কোটি টাকা। অর্থনীতির ধীরগতি ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কিছু প্রতিষ্ঠানের উৎপাদন কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়ায় রাজস্ব কমেছে বলে মনে করছেন কর্মকর্তারা। বেশ কিছু নিত্যপণ্য আমদানিতে ট্যাক্স ছাড় দেওয়ায় আদায় কমেছে বলে মত বিশ্লেষকদের। শুধু নভেম্বরেই আদায় কমেছে প্রায় 2,500 কোটি টাকা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে রাজস্ব আদায় বাড়ানোর উপায় নিয়ে বৈঠক করছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। চলতি অর্থ বছরে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্য 4,80,000 কোটি টাকা। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি 263 কোটি 90 লাখ ডলারের রেমিটেন্স এসেছে ডিসেম্বরে। একক মাস হিসেবে আগে কখনোই এত পরিমাণ রেমিটেন্স আসেনি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এর আগে করোনাকালীন 2020 সালের জুলাই মাসে 259 কোটি ডলার রেমিটেন্স এসেছিল। এবার সেই রেকর্ড ভাঙল 2024 সালের বিজয়ের মাস ডিসেম্বরে। অর্থ বছরের প্রথম 6 মাসে রেমিটেন্স এসেছে মোট 1,377 কোটি ডলার, যা আগের অর্থ বছরের একই সময় ছিল 1,080 কোটি ডলার। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।